আমরা লাস্ট ক্লাসে বৈদেশিক বিনিময় হার নিয়ে পড়েছিলাম এবং আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে এক দেশের এক ইউনিট মুদ্রা দিয়ে অন্য দেশের কতটুকু ইউনিট মুদ্রা আমরা ক্রয় করতে পারবো, এই যে হারটা, ওটাকে বলা হচ্ছে বৈদেশিক বিনিময় হার বা ফরেন এক্সচেঞ্জ রেট। তাই তো নাকি? Yes, sir. বাকিরা ঘুমাচ্ছি? না স্যার। তাহলে এখানে দেখো পরিশেষে বলা যায় বৈদেশিক বিনিময় হার বলতে আমরা সেই হারকে বুঝে থাকি যে হারে মুদ্রা বাজারে দেশীয় মুদ্রা দ্বারা বৈদেশিক মুদ্রা ক্রয় বা বিক্রয় করা হয়। দ্যাট মিন্স তুমি তোমার মুদ্রা দ্বারা অন্য দেশের মুদ্রা ক্রয় বা বিক্রয় করতে পারবে। আরো সহজে বললে দাঁড়ায় এক দেশের মুদ্রার সাথে আরেক দেশের মুদ্রার মূল্যানুপাত। মূল্যানুপাত মানে কি? মূল্যানুপাত হচ্ছে তোমার দেশের ৮০ টাকা ইকুয়ালস টু $1 মিনস হচ্ছে 80:1। এই যে মূল্যের একটা অনুপাত, আমার দেশে ৮০ টাকা, আমেরিকার $1, তাহলে অনুপাত হচ্ছে ৮০:1। এই অনুপাতকে বলা হচ্ছে বিনিময় হার। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এরপর দেখো বৈদেশিক বিনিময় হার নির্ধারণ পদ্ধতি। বলা হচ্ছে আমাদের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা তাহলে যেই পদ্ধতিগুলো দেখবো বলা হচ্ছে বিনিময় হার অনুসারে দু দেশের বিনিময়, যে মুদ্রার বিনিময় হয় সেটাকে বোঝায়। বিভিন্ন দেশের মুদ্রার বৈদেশিক মূল্য বিভিন্ন রকমের হয়ে থাকে, তাই মুদ্রার মান অনুযায়ী বিভিন্ন দেশে বিভিন্ন পন্থায় বিনিময় হার নির্ধারণ করে থাকে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, তাহলে এই যে মুদ্রার মানগুলো যে আমরা ঠিক করছি যে আমার দেশের ৮০ টাকা ওই দেশের $1, এটা কি কাকতালীয় ভাবে, বা এটা কি মানে হচ্ছে যে ইচ্ছা করলে যার পাওয়ার বেশি তার সেই বেশি ধরবে, যার পাওয়ার কম সে কম ধরবে, বিষয়টা এরকম? এটা ধরার বা এটা নির্ধারণ করার কিছু পদ্ধতি আছে। এই সাউন্ড আসছে? কিছু পদ্ধতি আছে। বলা হচ্ছে প্রথম পদ্ধতিটার নাম হচ্ছে স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ। ঠিক আছে? স্বর্ণমান পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ। দ্বিতীয়টা হচ্ছে যে এখানে আবার অপরিবর্তনীয় কাগজি মুদ্রার বিনিময় হার নির্ধারণ। তো চলে আসি আমরা একটু স্বর্ণমান ব্যবস্থার বিনিময় হার নির্ধারণ একটু দেখি। আমরা জানি স্বর্ণ হচ্ছে একটা ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালস, মেটাল। হ্যাঁ, তো এই মানে হচ্ছে যে এই ধাতুটা কিন্তু স্পেশালি ফিমেলদের জন্য এটা খুব পরিমাণে পছন্দের বিষয়। সাথে সাথে এটাকে একটা মূল্যবান ধাতু হিসেবেও কিন্তু প্রত্যেকটা দেশ সংরক্ষণ করে থাকে। এটা সবচেয়ে বেশি সংরক্ষণ করে থাকে আমেরিকা। তো যার কারণে তাদের অর্থনৈতিক পরিস্থিতিটা ভালো। তো এখানে বলা হচ্ছে এটার উপর ভিত্তি করে তাহলে কিভাবে বিনিময় হারটা নির্ধারণ হচ্ছে আমরা একটু দেখি। বলা হচ্ছে স্বর্ণমান ব্যবস্থা অনুসরণকারী দেশগুলো তাদের মুদ্রামান নির্দিষ্ট স্বর্ণমানের সাথে সম্পর্কযুক্ত রেখে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করলে তাকে স্বর্ণমান ব্যবস্থায় মুদ্রার বিনিময় হার বলা হয়। বিষয়টা কিরকম? যখন তুমি তোমার বিনিময় হারটা তুমি কতটুকু গোল্ড কালেক্ট করবা বা সেভ করবা সেটার উপর নির্ধারণ করে এই এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হবে। তখন আমরা সেটাকে বলবো স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ। কিরকম? বিষয়টা হচ্ছে, মনে করো আমেরিকা $1 বিপরীতে যেই পরিমাণ গোল্ড স্টক রাখছে, আমার দেশ বাংলাদেশ মনে করো ৮০ টাকার বিপরীতে সেই পরিমাণ গোল্ড স্টক রাখছে। বিষয়টা হচ্ছে ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে ইচ্ছা করলে তুমি কি করতে পারবে না, তুমি ইচ্ছা করলেই শুধুমাত্র টাকা উৎপাদন করতে পারবে না। তার বিপরীতে তুমি যে টাকা উৎপাদন করতেছো তার বিপরীতে একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালুয়েবল প্রোডাক্ট তুমি সেভ করতে হবে, যাতে তোমার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ফল ডাউন না করে। সেই জন্য আগে যেটা করা হতো সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন যেটা করতো সেটা হচ্ছে যে গোল্ড সেভ করতো। হ্যাঁ, গোল্ড সেভ করে তারপর হচ্ছে বিভিন্ন কান্ট্রিগুলো গোল্ড সেভ করে তারপর হচ্ছে যে কারেন্সিগুলো পাবলিশ করতো। তো এখন দেখা গেছে বাংলাদেশে মনে করো ৮০ টাকার বিপরীতে যে পরিমাণ স্বর্ণ রাখছে, আমেরিকা $1 বিপরীতে সেই পরিমাণ স্বর্ণ রাখছে। দ্যাট মিনস কি হলো? $1 ইকুয়ালস টু ৮০ টাকা।
এভাবে একদম সিম্পলি ভাবে একটা কারেন্সির যেই এক্সচেঞ্জ রেট, এই এক্সচেঞ্জ রেটটা নির্ধারণ করা হয়। একটা কথা বলি, বলেন। স্যার আমার মাথার উপর দিয়ে গেছে। স্যার আমারও মন ছিল না। মন না থাকলে আর বলতে পারবো না, রেকর্ডিং দেখিনি। ক্লাস করতেছো মন না দিয়ে বসে আছো কেন? যেটা বলছি সেটা হচ্ছে স্বর্ণমান বুঝিনি। ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ হচ্ছে যে প্রত্যেকটা দেশ তাদের কারেন্সির বিপরীতে, মুদ্রার বিপরীতে, তারা যে মুদ্রা উৎপাদন করবে তার বিপরীতে স্বর্ণ সেফ রাখে, গোল্ড সেফ রাখে, যেহেতু এটা একটা মূল্যবান ধাতু। বলা হচ্ছে আমেরিকা $1 বিপরীতে মনে করো যে পরিমাণ, আমরা তো ভরি হিসেবে একটু বেশি বুঝি, স্বর্ণের ভরি, তাহলে আমরা যদি বলি আমেরিকা $1 বিপরীতে 10 ভরি স্বর্ণ রাখে, ঠিক আমাদের দেশ বাংলাদেশ এই 10 ভরি স্বর্ণ রাখে 80 টাকার বিপরীতে। তাহলে আমেরিকা $1 বিপরীতে যেই সম্পত্তি বা যেই স্বর্ণ রাখে, আমাদের দেশ 80 টাকার বিপরীতে সেই স্বর্ণ সেভ রাখে। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে আমেরিকার $1 ইকুয়ালস টু বাংলাদেশের 80 টাকা। যখন স্বর্ণের উপর ভিত্তি করে যখন এই মুদ্রামান বা বিনিময় হারটা মানে হচ্ছে আমরা মুদ্রামানটাকে ঠিক করব, তখন সেটাকে বলা হচ্ছে স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ। এখন কি বুঝছো কিছু? এখন বুঝছি, বহুত কষ্টে, বাপরে বাপ। বাপরে বাপ, তোদের এটা বুঝতে যদি বাপরে বাপ হয়ে যায় তাহলে তোরা সামনেগুলো কেমনে বুঝবি? দুইটা দেশ স্বর্ণ সেফ রাখতেছে, সোজা কথা হচ্ছে দুইটা দেশ স্বর্ণ সেফ রাখতেছে। স্যার একটা মিনিট আমি বলি, আপনি দেখেন তো আমাকে স্যার। আমি বলি, আরে বল না। কই চলে গেছে? সে শুনতেছি না তো, আমি বলতেছি দেখেন, ধরেন স্যার আমাদের দেশে 1 ভরি স্বর্ণ আপনার, স্যার আমি আরো কম ধরলাম, 50 টাকা করে রাখে, হ্যাঁ। তো আমেরিকায় ওই 1 ভরি স্বর্ণ কত টাকার বিপরীতে বা কত একক মুদ্রার বিপরীতে রাখবে, এটাই হচ্ছে কি বলে যে স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ। মানে স্বর্ণটা সেই আমাদের দেশ এই স্বর্ণের বিপরীতে যে পরিমাণ বা আমেরিকার হ্যাঁ $1 আমাদের দেশ বাংলাদেশের এই স্বর্ণের 80 বিপরীতে যে পরিমাণ মুদ্রা রাখছে, ঠিক 80 ওদের হাজার। দেশ ওই স্বর্ণের বিপরীতে কতটুকু মুদ্রা, স্বর্ণটা সেম থাকবে। স্বর্ণটা সেম রেখে আমরা ওদের দেশের সাথে আমাদের দেশের কারেন্সি বা মুদ্রার তুলনা করব। আমেরিকা $1 বিপরীতে যে পরিমাণ সম্পত্তি রাখে, স্বর্ণ রাখে, আমাদের দেশ মনে করো 80 টাকার বিপরীতে সেই স্বর্ণ রাখে, তাহলে $1 ইকুয়ালস টু 80 টাকা। দেখো এরা বলছে ধরা যাক ব্রিটেনে 1 পাউন্ডের বিপক্ষে যে পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করা হয়, বাংলাদেশে 90 টাকার বিপক্ষে সেই পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করা হয়ে থাকে। এক্ষেত্রে স্বর্ণমান ব্যবস্থায় দুটি দেশের মধ্যকার বিনিময় হার হবে 1 পাউন্ড ইকুয়ালস টু 90 টাকা। এখানে 110 টাকা হবে না, 90 টাকা, কারণ ওরা উদাহরণটা 90 টাকা দিয়ে দিচ্ছে। বিনিময়ের এই হারকে ভালো করে খেয়াল করবে, বিনিময়ের এই হারকে বিনিময়ের টাকশাল হার বা মিন্ট পার এক্সচেঞ্জ এবং এরূপ হার নির্ধারণ তত্ত্বকে মিন্ট প্যারিটি তত্ত্ব, পরীক্ষা প্রায় আসে। মিন্ট প্যারিটি তত্ত্ব বলতে কি বোঝায়? মিন্ট প্যারিটি তত্ত্ব বলা হয় এরূপ পদ্ধতি প্রাচীনকালে প্রচলিত নেই বললেই চলে, বর্তমানকালে প্রচলিত নেই বললেই চলে। এর পেছনে অন্যতম কারণগুলো হলো পৃথিবীর কোনো দেশই এখন কার্যত পারস্পরিক বিনিময়যোগ্য স্বর্ণমান সংরক্ষণ করে না। মানে এই যে পদ্ধতিটা আমরা দেখলাম, এটা এখন বর্তমানে প্রচলন নাই বা এটা তেমন একটা কেউ মেনটেন করে না, কারণ স্বর্ণমান সংরক্ষণ করে না এখন। বর্তমানে বৈদেশিক মুদ্রামান বিশেষভাবে দেশ সমূহের আমদানি রপ্তানি পরিস্থিতির উপর নির্ভরশীল এবং ভাসমান মুদ্রা ব্যবস্থায় প্রতিটা দেশের মুদ্রামান এখন কার্যত বাজার পরিস্থিতির উপর নির্ভর করে। তো যাই হোক, চলে আসো আমরা অপরিবর্তিত কাগজি মুদ্রা ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণটা একটু দেখি। বলা হচ্ছে এই পদ্ধতিতে স্যার আপনি আমার কোয়েশ্চেনের উত্তর দেন নাই। জান্নাত কি কোনো স্যার কোশ্চেন করছে?
তাই না? আপনাদের কি কোয়েশ্চেন তো কোশ্চেন? শুনি নাই। আমি নিজে তো শুনলাম না, এই জন্য কেউ শুনছে কিনা তোর জিজ্ঞেস কথা করি। আমি শুনি নাই। কেউ শুনে নাই, দেখছো? মেবি হ্যালো, বলো। আনমিউট করি মানে কিছু বলি ফেলছস। মিউট করে কিছু বলি ফেলছস, আমরা শুনি নাই। আমি বলতে চাচ্ছি কি স্যার, স্যার শুনতেছেন? শুনতেছি শুনতেছি। স্যার পাউন্ড আর ডলার কি সেম? না, পাউন্ড আর ডলার সেম না। পাউন্ড হচ্ছে যে না, তোর যুক্তরাজ্যের কারেন্সির নাম, আর ডলার হচ্ছে যে আমেরিকার কারেন্সির নাম, আর আমাদের দেশের কারেন্সির নাম হচ্ছে টাকা। স্যার আচ্ছা 14 আচ্ছা, বুঝছি। টাকায় এরপরে বলা হচ্ছে অপরিবর্তনীয় কাগজি মুদ্রা ব্যবস্থায় বিনিময় হারকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ক্রয় ক্ষমতা সমতার তত্ত্ব, আর একটা হচ্ছে চাহিদা ও যোগান তত্ত্ব বা আধুনিক তত্ত্ব। তো আমরা একটু ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বটা একটু দেখি। বলা হচ্ছে দুই দেশের মুদ্রা ক্রয় ক্ষমতার ভিত্তিতে, ক্রয় ক্ষমতা বুঝেন স্যার? পারচেসিং পাওয়ার। স্যার আপনার কথা অনেক ডিস্টার্ব করতেছে। আই কিতাম তাইলে স্যার বলতেছি। আমি দেখেন আমি বুঝতেছি না আমারটা ডিস্টার্ব করতেছে নাকি স্যার আপনার। আই আমার তো কিত্তামও ভাঙি ভাঙি আসছে। আচ্ছা, না আমি বলতে চাচ্ছি মানে হচ্ছে যে ক্রয় ক্ষমতা বা পারচেসিং পাওয়ার বুঝো কিনা? হ্যাঁ স্যার বুঝি তো। কি জিনিস? স্যার আমি বুঝাই দিই আপনাকে। স্যার আমি অবশ্যই বুঝাই দিই। বুঝে নিন, বুঝে নিন। স্যার আমি বলি, আগেরকার দিনে আমরা 100 টাকা নিয়ে যাই পুরো মার্কেট থেকে অনেক কিছুই কিনতে পারতাম, বাট বর্তমানে আমরা 100 টাকা দিয়ে মেবি একটা চকলেটও পাবো না ভালো মানের। এই জিনিসটা মানে টাকার ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছে দিন দিন। এটাই। মার্কেটেই যেতে পারবো না আমি। আচ্ছা, দ্যাট মিন্স হচ্ছে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কি পরিমাণ প্রোডাক্ট স্যার ক্রয় আমারটা করতে হইছে পারছো। এবার হ্যাঁ, একটু হয়েছে বলেন হয়েছে। না। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কি পরিমাণ প্রোডাক্ট ক্রয় করতে পারছো, সেটাই হচ্ছে যে ওই টাকাটার ক্রয় ক্ষমতা। তো এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দু দেশের মুদ্রার ক্রয় ক্ষমতার ভিত্তিতে। স্যার আপনার কথাগুলো রিপিট করতেছি। রিপিট করতেছে না? যা, রিপিট বন্ধ করে স্যার দিচ্ছি। একটু আগে করছিল এখন অফ হয়ে গেছে। আপনার থেকে একটা কোয়েশ্চেন করছিলাম, আপনি আনসার দেন নাই স্যার। ওরে বাবারে, এত কোয়েশ্চেন! কই কোয়েশ্চেন তো আমি শুনিই নাই। স্যার আপনাকে বলছি যে 1 পাউন্ড সমান কত টাকা? ওটা তো আপ ডাউন করে, ঠিক এখন কত টাকা সেটা তো আমি জানি না। এটা একটু নেটে সার্চ করলে পেয়ে যাবে। 1 পাউন্ড ইকুয়ালস টু কত টাকা সেটা লিখলে নেটে পেয়ে যাবে। ঠিক আছে? আমি শুনছিলাম যে 14 টাকা, ওই জন্য আজ করছি। তো তুমি অনেক শুনছ, জনের থেকে অনেক কিছু শুনছি ওই জন্য। তোমার কিচ্ছু করার দরকার নাই। গুগল বদ্দারের ডাক দিবা, গুগল বদ্দারে বলবা যে 1 পাউন্ড সমান কত টাকা, উনি বলে দিবে। স্যার এখন গুগল ফালতু হয়ে গেছে স্যার। ফালতু হয়ে গেছে না? কথা স্যার শুনে না। গুগল এখন ফালতু হয়ে গেছে, ভুল বলি। আচ্ছা, কথা শুনে না। আচ্ছা ঠিক আছে, আমরা পড়াতে আসি একটু। হ্যাঁ পড়াতে আসি, হ্যাঁ। দেখো, বলা হচ্ছে দুই দেশের মুদ্রার ক্রয় ইয়েস স্যার। ক্ষমতার ভিত্তিতে মুদ্রার বিনিময় হার নির্ধারণ সংক্রান্ত তত্ত্বকে ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব বলা হয়। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে আমেরিকার $1 দিয়ে যে পরিমাণ প্রোডাক্ট ক্রয় করা যায়, বাংলাদেশে ওই পরিমাণ প্রোডাক্ট ক্রয় করার জন্য মনে করো 80 টাকা লাগবে। আবারও বুঝো, আমেরিকাতে $1 দিয়ে 1 কেজি আলু ক্রয় করা যায়, বাংলাদেশে 1 কেজি আলু ক্রয় করতে 80 টাকা লাগবে। তাহলে আমেরিকার $1 ক্রয় ক্ষমতা আর বাংলাদেশের 80 টাকার ক্রয় ক্ষমতা সমান। তাহলে এই জায়গায় $1 ইকুয়ালস টু 80 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছেন?
একটা কথা বলবো, বলেন। মুদ্রার ক্রয় ক্ষমতা বেশি হওয়া ভালো না? অবশ্যই বেশি হওয়া ভালো। তুমি একই টাকা দিয়ে যদি বেশি পরিমাণ ক্রয় করতে পারো তাহলে দ্যাট মিনস মুদ্রার মানটা ভালো, ইনফ্লেশন রেট কমে যাবে। হ্যাঁ স্যার, এই জন্য এটা বুঝছো কি না? ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব বুঝছো? বুঝছি বুঝছি। তো কথা বলতে হবে তো, রেসপন্স স্যার না আমি করলে তো বুঝছি, পিটাবো এটা ধরে। ছিল স্বর্ণের উপর ডিপেন্ড করে, জি এটা স্যার। হচ্ছে প্রোডাক্টস এর এটা উপর। হচ্ছে ক্রয় স্যার ক্ষমতার উপর। আপনার কথাই তো আনক্লিয়ার। আনক্লিয়ার বানান কর। UNCLEAR। আচ্ছা চলে আয়। হ্যাঁ ঠিক আছে। বলা হচ্ছে অধ্যাপক গুস্তাভ ক্যাসেল, হ্যাঁ, এর কি? তত্ত্বের জনক। ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বের জনক কে? পরীক্ষায় প্রায় আসে, গুস্তাভ ক্যাসেল। তার মতে এটা কি সংশ্লিষ্ট নাম? দেশের মূল্য স্তরের উপর বিনিময় হার নির্ভরশীল। এবার একটু আস্তে আস্তে সুন্দর করে পড়ে যান নিচের দিকে, বুঝছেন কিনা দেখেন, কারো কোনো সমস্যা থাকলে বলুন। আচ্ছা, বুঝলাম। স্যার, স্যার আপনি আছেন? আছি আছি, বলেন। স্যার 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 শুনেন, আমি একটা লাইন বলতেছি, আপনি একটু মন দিয়ে শুনেন। কোন দেশের মুদ্রার ক্রয় ক্ষমতা অন্য দেশের অপেক্ষা বৃদ্ধি পেলে বিনিময় হার বৃদ্ধি পায়, এবং মুদ্রার ক্রয় ক্ষমতা একইভাবে হ্রাস পেলে বিনিময় হার হ্রাস পায়। লাইনটা বুঝাই দেন। ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বিনিময় হার বৃদ্ধি পায়, দ্যাট মিনস হচ্ছে যে মনে করো আমার ক্রয় ক্ষমতা আগে যা ছিল, মনে করো আমি আমেরিকার, মনে করো বিষয়টা আমি একটু বলি কিভাবে বুঝবো সহজভাবে। মনে করো $1 দিয়ে, আমাদের দেশে মনে করো 1 টাকা দিয়ে আগে একটা চকলেট পাওয়া যেত, ঠিক আছে? ইনফ্লেশন রেট কম হওয়ার কারণে ইয়েস স্যার। আমাদের দেশে 1 টাকা দিয়ে একটা চকলেট পাওয়া যেত। ইনফ্লেশন রেট কম হওয়ার কারণে আমরা এখন 1 টাকা দিয়ে 2টা চকলেট পাই। সো 2টা চকলেট পাওয়ার সাথে সাথে আমরা বলতে পারি আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সেম টাকা দিয়ে আমি বেশি পরিমাণ প্রোডাক্ট ক্রয় করতে পারছি। দ্যাট মিনস এই কাজটা কখন ঘটবে? যখন আমার ইনফ্লেশন রেট কমবে এবং আমার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বাড়বে। সো এই কাজটা যখন হবে তখন আমাকে চিন্তা করতে হবে, দেখো যে আমি 1 টাকা দিয়ে আগে একটা চকলেট পাইতাম, আর ইন্ডিয়াতে ধরে নাও যে 5 টাকা দিয়ে একটা চকলেট পাইতো, তাহলে আমাদের সাথে ইন্ডিয়ার রিলেশনশিপ ছিল 1 টাকা ইকুয়ালস টু 5 রুপি। কিন্তু আমি এখন 1 টাকা দিয়ে 2টা চকলেট পাই, আর ইন্ডিয়াতে 2টা চকলেটের জন্য 10 টাকা লাগে। তাহলে এইবার আমার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিনিময় হার কি হয়ে গেল? বিনিময় হার হয়ে গেল 1 টাকা ইকুয়ালস টু 10 রুপি। দ্যাট মিনস বিনিময় হার বৃদ্ধি পেল। ঠিক একইভাবে যদি হ্রাস পায়, বুঝছি, হ্রাস পাবে। বুঝিয়েছি বুঝিয়েছি। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো।
স্যার মূল্যস্তর কি? মূল্যস্তর মানে হচ্ছে যে মূল্যটা সেটাকে মূল্যস্তর বলা হয়। 1 টাকার একটা মূল্য আছে, 2 টাকার একটা মূল্য আছে, 5 টাকার একটা মূল্য আছে, ওটাকে আচ্ছা মূল্যস্তর। আচ্ছা স্যার, আমার মাথায় একটা কোশ্চেন আসছে। স্যার কোশ্চেন মুদ্রার ক্রয় ক্ষমতা বৃদ্ধি কোনো পেলে, কোশ্চেন না, একদম চুপ, একদম চুপ করে থাক। স্যার প্লিজ স্যার। আর বাকিরা কই? বাকিরা কি ঘুমাচ্ছে নাকি? না স্যার। না স্যার, আছি তো। কিরে জান্নাত, কোশ্চেন সব তো ইয়া করে ফেলতেছে, রশিদ করে ফেলতেছে। স্যার আপনার কোশ্চেনের সব উত্তর আমি পাই গেছি, তাই আমি আর কোশ্চেন করতেছি না। হ্যাঁ তামরিন বল। স্যার শুনেন, এটা একটু আমি বুঝিয়ে বলতে পারবো না, বাট আপনাকে বুঝিয়ে নিতে হবে। একটা হচ্ছে স্যার, মুদ্রার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে এটা আমাদের জন্য ভালো, হ্যাঁ, কিন্তু যদি কোনো বৈদেশিক বিনিময় আমরা করতে যাই, সেক্ষেত্রে এটা আমাদের জন্য লস না? কেন লস? আমি 1 টাকা দিয়ে ইন্ডিয়ার, কিছুক্ষণ আগে যেটা বলছি, 1 টাকা দিয়ে ইন্ডিয়ার আগে 5 টাকা পাইতাম, এখন 1 টাকা দিয়ে ইন্ডিয়ার 10 রুপি পাচ্ছি, তাহলে বেশি না? লস কেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সবাই বুঝে ফেলছেন? প্রতিনিয়ত পরিবর্তিত হয় সূচক। স্যার আর কারো কোনো সমস্যা নাই? স্যার স্যার স্যার, মূল্যস্তরের সূচক কি? বুঝি নাই। মূল্যস্তরের সূচক। ওই মূল্য স্তরকে যখন আমরা একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করব তখন সেটাকে সূচক বলবে আর কি। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? সাফা আসো? স্যার আছি তো। সাফা কোনো সমস্যা আছে? বুঝছো ক্লাসটা? জি স্যার বুঝছি। সামামা? জি স্যার, বুঝছি। বুঝছেন? জি স্যার। পুষ্পিতা? পুষ্পিতা? জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, যাক, সবাই বুঝে গেছে। ওকে, তামরিন ইয়াক নাও, অ্যাটেন্ডেন্সটা নাও। হ্যাঁ স্যার, নিচ্ছি। স্যার নেওয়া ডান, নিয়ে ফেলছি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে।